হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের আগের ক্লাসে ভৌতবিজ্ঞানের দেখো পরিমাপের যে চ্যাপ্টারটা আছে সেই পরিমাপের চ্যাপ্টারের ফার্স্ট পোর্শনে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোর অ্যান্সার আমরা করেছি। আজকে তার এই সেকেন্ড পার্ট, এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং তার অ্যান্সারগুলো আমরা এক এক করে করব। তো দেখো আমরা ফার্স্ট ক্লাসে কি কি শিখেছি জাস্ট একটুখানি রিমাইন্ড করে নিই। প্রথমত আমরা শিখেছিলাম যে ভৌত রাশি কাকে বলে, ঠিক আছে, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে এবং তার উদাহরণ সম্পর্কে আমরা জেনেছি। এবং সেই ভৌত রাশি কয় প্রকার এবং কী কী আমরা দেখেছি, দুই প্রকারের, একটা স্কেলার আর একটা হলো ভেক্টর রাশি। এবং সেই স্কেলার রাশি কাকে বলে যার মান আছে দিক বা অভিমুখ নেই, এবং তার সাথে উদাহরণ। ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং অভিমুখ দুই আছে এবং তার উদাহরণ আমরা শিখেছি, ঠিক আছে। আর তাছাড়াও স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য সম্পর্কে আমরা জেনেছিলাম, ঠিক আছে। তো সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জেনেছিলাম। আজকের যে চ্যাপ্টারটা আমাদের, মানে আজকের যে ক্লাসটা, দেখো প্রথমে কি শুরু হচ্ছে, প্রথমে শুরু হচ্ছে একক বা ইউনিট। তো প্রথমত একক বা ইউনিট জিনিসটা কি। ধরো আমি বলছি যে আমি দোকান থেকে ধরো 2 কেজি ডাল আনলাম, 2 কেজি কী আনলাম, ডাল আনলাম। তাহলে এই যে 2 কেজি, আমরা যে এখানে বলছি 2 কেজি, তাহলে এই যে কেজি আমরা উচ্চারণ করছি, মানে কেজি আমরা বলছি, এই কেজিটাই হচ্ছে আমাদের একক, ঠিক আছে। ধরো আমি বলছি যে, ধরো বলছি যে আমি জল আনলাম, একটা 5 লিটার একটা ড্রাম নিয়ে আসলাম 5 লিটারের, তার মানে কি 5 লিটার জল নিয়ে আসলাম। এই যে এল বা লিটার আমি বলছি, এই লিটারটা কি, লিটারটা হচ্ছে একক। বা আমরা গ্রাম বলতে পারি, মানে কোনো ধরো 5 গ্রাম, 10 গ্রাম, 50 গ্রাম, ঠিক আছে। তার মানে কি এই যে কেজি, গ্রাম, লিটার, এই যে এগুলো আমরা বসাচ্ছি, এগুলোকে আমরা বলছি একক। এবার আমাদের এটাকে সংজ্ঞা হিসেবে আমরা কিভাবে বলবো যে একক কাকে বলে। প্রথমত আমরা একক বুঝতে পারলাম যে জিনিসটা কি, কিন্তু এককের সংজ্ঞা যদি বলি, দেখো বলা হচ্ছে যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে হলে, কোনো একটা ভৌত রাশিকে যদি আমরা পরিমাপ করতে চাই, পরিমাপ বা মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরতে হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা মান থাকতে হবে, এবং সেই স্ট্যান্ডার্ড মান ধরে আমরা প্রদত্ত রাশিটির পরিমাপ করি। ওই প্রমাণ মাপের কত গুণ বা অংশ তা মাপা হয়, এই নির্দিষ্ট প্রমাণ মাপকে ওই রাশিটির একক বলা হয়। তাহলে তোমাদের এটাকে ভালো করে বুঝতে হবে যে একক জিনিসটা কি। প্রথমত আমি বললাম যে ধরো কেজি, গ্রাম, লিটার, এগুলো আমি বলছি। এখন এখানে যে জিনিসটা বলছে যে কোনো ভৌত রাশিকে মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে, এটার মানে কি। ধরো তুমি একটা বাটখারা নিলে, ঠিক আছে, সেই বাটখারাটার যে ওজন সেটা হচ্ছে ধরো ধরো 2 কেজি, বা আমি বলছি 1 কেজির একটা বাটখারা আছে, ঠিক আছে, 1 কেজির একটা বাটখারা আছে। এখন এই যে বাটখারাটার ওজন যে 1 কেজি, এটা তুমি কিভাবে শিওর হচ্ছ যে এটা 1 কেজির বাটখারা, মানে এটা তুমি কোন মাপটা ধরে তুমি 1 কেজিটাকে পরিমাপ করছো। আমাদের কাছে ধরো 1 কেজির একটা বাটখারা আছে, এখন যে কেউ তো বলতে পারে ধরো এটা 1 কেজি বা ওটা 1 কেজি। এখন আমি কি করে বুঝবো যে এটা পারফেক্ট, এটা 1 কেজি। তার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড মানের দরকার, ঠিক আছে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড মান, তার তার সাপেক্ষে আমাদেরকে মানগুলোকে নিতে হবে। এবার এই কিলোগ্রাম বা কেজির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মান কি হয় একটু বলে নিই তোমাদের। তোমরা জানো ফ্রান্স বলে একটা দেশ আছে, ঠিক আছে, ফ্রান্স যে দেশটা আছে, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ফ্রান্সের রাজধানী কি, প্যারিস, ঠিক আছে। সেই প্যারিস শহরে মানে একটা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের একটা দপ্তর আছে। সেই দপ্তরে সেখানে কি হয়েছে, একটা সংকর ধাতু রাখা হয়েছে। কি রাখা হয়েছে, একটা সংকর ধাতু। এই সংকর ধাতুটা কি কি নিয়ে তৈরি, এটা হচ্ছে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম। তাহলে এই যে প্লাটিনাম এবং ইরিডিয়াম নামক একটা সংকর ধাতু দিয়ে, মানে একটা সংকর ধাতু আছে, কোথায় আছে, এই ফ্রান্সের প্যারিসের সেই দপ্তরটার নাম বললাম সেখানে, ঠিক আছে। তো এর যে ভর, ঠিক আছে, এটা একটা নিরেট চোঙাকৃতি, তো এর যে ভর সেটাকে আমাদের 1 কেজি ধরা হয়েছে,
সেটাকে আমাদের 1 কেজি ধরা হয়েছে। তাহলে আমরা যত পরিমাপ করি, যত কিছু এই যে বাটখারা দিয়ে আমরা পরিমাপ করছি, যে বাটখারাগুলো 1 কেজি নিচ্ছি, তাহলে এগুলো সবগুলো ওই স্ট্যান্ডার্ডটাকে ধরেই কিন্তু পরিমাপ করা হচ্ছে। এরকম করে শুধুমাত্র যে ভরের ক্ষেত্রে আমরা দেখলাম যে কেজি, সেটাই নয়, তার সাথে সময়েরও আছে। সময়ের আছে, তারপরে তোমার দূরত্বেরও এরকম স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? যেমন সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি যে সিজিয়াম উদাহরণ, দেখো খুব ইন্টারেস্টিং জিনিসগুলো আমাদের কিন্তু একটু হলেও জানার দরকার আছে, ঠিক আছে? এডুকেশন, তোমরা পড়াশোনা করছো যখন, এই বিষয়ে তোমাদের জ্ঞান অর্জনটাই তো প্রাথমিক, ঠিক আছে? তোমরা যে জিনিস নিয়ে পড়াশোনা করছো, তোমাদের যে ক্লাস 9, তাহলে ক্লাস 9-এর যে বইটা দিয়েছে, এটা কেন দিয়েছে? তোমাদের শেখার জন্য দিয়েছে। তাহলে আমাদের এটাকে ভালো করে শেখার অবশ্যই প্রয়োজন আছে। বলছে যে এই যে সিজিয়ামের 133, ঠিক আছে, সিজিয়াম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ, একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের যে বিকিরণ, সেটা হ্যাঁ যে সময়ে 991963177 বার কম্পন সম্পন্ন করে, তাহলে 1 সেকেন্ডে, সেটাকে বলছে 1 সেকেন্ডে, ঠিক আছে, তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে, এই যে এত বললাম, এতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাকেই বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড সময়কে আমরা কিন্তু প্রমাণ সময় ধরে নিচ্ছি। যাই হোক, এটা জাস্ট একটা আইডিয়া, যে ধারণা, তোমাদের ধারণা দেওয়ার জন্য এটা আমার বলা। এবার দেখো, তাহলে একক কাকে বলে আমরা শিখলাম। পরের প্রশ্নে দেখি আমরা কি আছে। বলছে এককের প্রয়োজনীয়তা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে যে এককের প্রয়োজনীয়তা, আমরা কেন একক সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমত একক সম্পর্কে আমরা কেন জানবো, যদি আমরা পয়েন্ট 1 2 3 হিসেবে ধরি, এক এক করে আমরা যদি আলোচনা করি, দেখো হিসাব মতো একক ছাড়া কিন্তু আমরা কোনো কিছু পরিমাপই মানে বুঝতে পারবো না। একক যদি না হয় আমরা কিছু বুঝতে পারবো না। যেমন আমি যদি বলি যে ধরো ধরো বললাম যে, কাউকে বললাম যে 2 কেজি, 2 কেজি না, 2 ডাল নিয়ে আসতে বললাম, 2 ডাল। আচ্ছা, 2 ডাল মানে কি 2টি ডাল, নাকি 2 কেজি ডাল, নাকি 2 গ্রাম ডাল, নাকি 2 কুইন্টাল ডাল, 2 কুইন্টাল ডাল, মানে কি হবে? এর মধ্যে আমাদের একক ছাড়া আমি কি করে বুঝবো যে পারফেক্ট 2 বলতে এখানে কি বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাদের এই যে শেষে আমাদের কিছু তো একক লাগবে, শেষে তো আমাদের একক লাগবে। একক ছাড়া কি আমরা মানটা পাবো? সঠিক মান কি যাচাই করতে পারবো? পারবো না। তাহলে আমরা দেখে নিই যে এককের প্রয়োজনীয়তাগুলো কি কি রয়েছে। দেখো, এককের প্রয়োজনীয়তাগুলো, 1 নম্বর বলছে যে পরিমাপ বোঝা যায়। একক ছাড়া পরিমাপ বোঝা যায় না। যেমন কোনো পাত্রে জলের পরিমাণ 3 বলতে কিছুই বোঝা যায় না, কিন্তু জলের পরিমাণ 3 লিটার বললে জলের আয়তন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে জলের আয়তন কত, এখানে 3 লিটার বলা হচ্ছে। দ্বিতীয়ত বলছে তুলনা করা যায়। এককের সাহায্যে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করা যায়। দুটো সমজাতীয় ভৌত রাশির তুলনা করা যায়, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে ধরো একজনের কাছে আছে 2 কেজি চাল, আরেকজনের কাছে আছে 5 কেজি চাল, ঠিক আছে? তাহলে দুটি সমজাতীয় রাশি, এটাও ভর এটাও ভর, ঠিক আছে? তাহলে তাদের মধ্যে আমরা তুলনা করতে পারি যে এর কাছে বেশি আছে, যার কাছে 5 কেজি সেটা বেশি আছে, এর কাছে কম আছে, 2 কেজিটা কম আছে। বা এর থেকে এর কত কেজি বেশি আছে, এর থেকে এর হচ্ছে 3 কেজি বেশি আছে, ঠিক আছে? তো এভাবে করে আমরা তুলনা করতে পারি। তাহলে এককের সাহায্যে দুটো কিন্তু সমজাতীয় ভূত রাশির পরিমাপের তুলনা করা যায়। তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে, যে পার্থক্য করা যায় মানে কি? এককের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পার্থক্য করা যায়। তো পার্থক্য আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা যদি বলি ধরো লিটার, এই যে লিটার যা এককটা আছে, সেই লিটার এককের সাহায্যে আমরা ধরো জলের উচ্চতা আমরা পরিমাপ করছি। জলের কি পরিমাপ করছি? লিটারের সাহায্যে আমরা জলের আয়তন পরিমাপ করি। জলের কি আয়তন পরিমাপ করি।
আবার যদি সেন্টিমিটার বলি, সেন্টিমিটারের সাহায্যে আমরা জলের আমরা কী পরিমাপ করি? উচ্চতা পরিমাপ করি। বোঝা গেল? তাহলে লিটার এককের সাহায্যে ধরো জলের আমরা আয়তন পরিমাপ করছি, আর সেন্টিমিটার এককের সাহায্যে আমরা জলের উচ্চতা পরিমাপ করছি, যে কত সেন্টিমিটার উচ্চতা, জলের উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে এককের সাহায্যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে কিন্তু পার্থক্য করা যায়। বোঝা গেল? বিভিন্ন এখানে দুটো ভৌত রাশির মধ্যে আমরা পার্থক্য করলাম, একটা হচ্ছে আয়তন আর একটা হলো উচ্চতা। ওকে, তোমাদের এই 3টে পয়েন্ট দিলেই হবে, যে যদি বলা হয় যে এককের প্রয়োজনীয়তাগুলো কী কী। চলো এবার এককের আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ফার্স্ট বলছি যে আমাদের মৌলিক একক বা প্রাথমিক একক। তাহলে মৌলিক একক কাকে বলবো আমরা? মৌলিক একক বা প্রাথমিক একক কাদেরকে বলবো? দেখো, এই যে আমরা বলছি যে ভৌত রাশি, এবার এই ভৌত রাশির মধ্যে যে সমস্ত ভৌত রাশিগুলির একক, এরা মানে অপরের উপর নির্ভরশীল নয়, স্বাধীনভাবে গঠিত হয়। ঠিক আছে, স্বাধীনভাবে গঠিত হয়, অপরের উপর নির্ভরশীল নয়, এবং যাদের একক থেকে আমরা অন্যান্য সমস্ত ভৌত রাশির মানে এককগুলো বের করতে পারি, তাহলে সেটাকে আমরা বলছি মৌলিক একক। যেমন ধরো দৈর্ঘ্যের একক, আর যদি আমি ক্ষেত্রফলের একক বলি, ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, ধরো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং প্রস্থের এককও মিটার, হয়ে যাচ্ছে আমার মিটার স্কোয়ার। তাহলে এই যে ক্ষেত্রফলের একক আমার তৈরি করতে গেলে আমার দেখো এখানে দৈর্ঘ্যের একক প্রয়োজন হচ্ছে, আবার প্রস্থের একক প্রয়োজন হচ্ছে। কি হচ্ছে? দুটো এককের প্রয়োজন হচ্ছে, তাই না? যদিও দুটো সমজাতীয় একক, কিন্তু দুটো এককের তো প্রয়োজন হচ্ছে। তাহলে এটাকে আমরা মৌলিক একক বলবো না, কিন্তু এই যে এককটা তৈরি হচ্ছে, এটা কিন্তু দুটো মৌলিক একক দিয়ে তৈরি হচ্ছে। তাহলে দৈর্ঘ্যের একক এই যে মিটার, এটা কিন্তু একটা মৌলিক একক। দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়ের একক, এই তিনটেকে আমরা মৌলিক একক হিসেবে ধরি, এবং এদের এই যে 3টে একক আছে, এই 3টে এককের সাহায্যে আমরা অন্যান্য ভৌত রাশির যে এককগুলো, সেগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, যেমন দেখো এখানে তোমাদের এই যে স্কেল দিয়েছি, স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? দৈর্ঘ্য পরিমাপ করি। এই যে দাঁড়িপাল্লা আছে, এখানে আমরা কি করি? বস্তুর ভর পরিমাপ করি। ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। দেখো এখানে আমরা সংজ্ঞা হিসেবে লিখেছি মৌলিক একক বা প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস কাকে বলে? ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? যে ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না, যে সমস্ত ভৌত রাশিগুলোর একক পরস্পরের উপর নির্ভর করে না, এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সব রাশির একক গঠন করা যায়। ঠিক আছে, যাদের একক থেকে প্রায় সমস্ত রাশির একক গঠন করা যায়, তাদের এককগুলিকে বলা হচ্ছে মৌলিক একক বা প্রাথমিক একক। তাহলে যাদের বলছে যে ভৌত রাশির একক পরস্পর উপর নির্ভর করে না, এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সব ভৌত রাশির একক পরিমাপ করা যায়, গঠন করা যায়, তাদের এককগুলিকে বলে মৌলিক একক। মৌলিক একক উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক হচ্ছে মৌলিক এককের উদাহরণ। তাহলে মৌলিক একককে আমরা প্রাথমিক এককও বলতে পারি, আবার ইংলিশে সেটাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটসও বলি। পরের প্রশ্ন। এবার দেখো তোমাদের একক আমি বললাম যে দুরকম, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, তাহলে মৌলিক একক হয়ে গেছে আমাদের, এবার হচ্ছে লব্ধ একক কাকে বলে? লব্ধ একক আর কিছুই না, আমি যে বলছিলাম যে কতগুলো মৌলিক এককের সাহায্যে আমরা যে এককটা গঠিত হয় সেটাই হয়ে যাবে তোমাদের লব্ধ একক। ঠিক আছে, অর্থাৎ লব্ধ এককটা অনেকগুলো মৌলিক এককের সাহায্যে গঠিত হবে। যে সমস্ত ভৌত রাশির একক বলছে এক বা একাধিক, যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাদের বলা হচ্ছে, তাদের এককগুলিকে বলা হচ্ছে লব্ধ একক। বোঝা গেল? এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, ঘনত্ব, ওজন, কার্য। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে যা যা আছে সেগুলো সব লব্ধ একক। তো যেমন ক্ষেত্রফল মানে আমরা বললাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে দুটো মৌলিক একক ইউজ হচ্ছে, তাই না? আচ্ছা, যেমন কার্য, দেখো কার্য আমরা স্কেলার রাশি পড়েছি, কিন্তু এখানে একক কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, আমরা কার্যকে বলেছিলাম স্কেলার রাশি, কিন্তু কার্য সমান কী হয়? বল ইন্টু সরণ। তাহলে এখানে আমরা বলের একক পাচ্ছি এবং সরণের একক,
এদের গুণফলে আমরা পাচ্ছি কার্যের একক। আবার বল সমান কী হয়, ভর ইন্টু ত্বরণ, বল সমান হয়ে যায় ভর ইন্টু ত্বরণ, তাহলে ভরের একক পাচ্ছি, আবার ত্বরণের একক পাচ্ছি, ঠিক আছে। আবার ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে তোমার যে বেগ বাই সময়, বেগ বাই সময়। আবার এখানে আমরা বেগের ইউনিট পাচ্ছি, সময়ের ইউনিট পাচ্ছি। আবার বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখানে আমরা দেখো যে প্রাথমিক একক আমরা কি কি জানি, দৈর্ঘ্য মানে ভর সময়, তাই তো, দৈর্ঘ্য ভর আর হচ্ছে সময়ের একক। এবার দেখো আলটিমেটলি আমরা কিন্তু এখানে এই যে ভরের একক পাচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্য পাচ্ছি, সরি ভর পাচ্ছি আমরা, তারপরে হচ্ছে তোমার সময় পাচ্ছি আমরা, টাইম। তারপরে এখানে সরণ মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটাও দৈর্ঘ্য, এই সরণ এটাও দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমাদের এই ইউনিটগুলো কনভার্সনের ক্ষেত্রে আমরা দেখছি যে এগুলো সবগুলো অনেকগুলো প্রাথমিক এককের সাহায্যে গঠিত হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, লব্ধ একক বলবো। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল প্রাথমিক একক বা প্রাইমারি আর হচ্ছে লব্ধ একক, এই দুটো গেল। এখন এই যে এককগুলোকে, সেই এককগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে আলোচনা করা হয়, যেমন সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি আর এফপিএস পদ্ধতি। সিজিএস, এমকেএস আর হচ্ছে এফপিএস, এই তিনটে পদ্ধতি রয়েছে। তাছাড়াও আরও অনেক পদ্ধতি আছে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে এসআই। তো এসআই পদ্ধতির কথা আমি পরে বলছি, প্রথমে আমরা সিজিএস, এমকেএস এবং এফপিএস এই তিনটে সম্পর্কে জেনে নিই। দেখো প্রথমে আমরা সবার আগে সিজিএস পদ্ধতিটা জানব। তো সিজিএস পদ্ধতিতে যদি আমরা দৈর্ঘ্যের একক দেখি, দৈর্ঘ্যের একক দেখো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যের একক কী হবে, সেন্টিমিটার। তারপরে হচ্ছে ভরের একক কী আছে, গ্রাম, এবং সময়ের একক আছে কি, সেকেন্ড। তাহলে দেখো সি মানে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে সিজিএস মানে হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তো যেহেতু দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটে প্রাথমিক একক এবং এই তিনটের সাহায্যেই কিন্তু অন্যান্য এককগুলো গঠন করা হচ্ছে, তার জন্য আমাদের এই প্রাথমিক এককগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয়ে যাবে মিটার, ভরের একক হবে কিলোগ্রাম, আর সময়ের একক হয়ে যাবে সেকেন্ড। আর হচ্ছে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, মাস, অর্থাৎ ভরের একক হচ্ছে পাউন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে সময়ের একক সবার ক্ষেত্রেই সেকেন্ড হয়। আচ্ছা, এফপিএস পদ্ধতিতে এটাকে ব্রিটিশরা ইউজ করে মেনলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এফপিএস মানে ফুট, পাউন্ড আর হচ্ছে সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। আর এমকেএস হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তো আশা করি বুঝতে পেরেছো, এগুলোকে তোমাদের মনে রাখতে হবে, একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এসআই পদ্ধতি। তো এসআই পদ্ধতি জিনিসটা কি, এসআই পদ্ধতি কেন আসলো? এখন দেখো আমি যদি একটা দেশের যদি একটা পদ্ধতি থাকে, ধরো আমাদের দেশে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি বা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এখন আমরা কোনো একটা জিনিস, সেটা যদি ধরো ব্রিটেনে বলো, আমেরিকায় বলো, বা যে কোনো দেশে আমরা যদি সেটাকে বিক্রি করতে চাই, তখন কি হবে, বা তারা যদি আমাদের দেশে বিক্রি করতে চায়, এখন আমরা বলছি এত কেজি, ওরা বলছে এত ফুট, ওরা বলছে এত পাউন্ড, ঠিক আছে। আমরা বলছি এত কেজি, ওরা বলছে এত পাউন্ড। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, একটা গণ্ডগোলের সৃষ্টি হবে, যে আমরা না ওদেরটা বুঝতে পারবো, না আমাদেরটা ওরা বুঝতে পারবে ঠিকঠাক করে। তো এর জন্য কি করা হয়, এই যে এসআই পদ্ধতিতে এর জন্য আনা হয়, যাতে আন্তর্জাতিক বাজারে যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে এসআইকে আমরা বলছি আন্তর্জাতিক একক পদ্ধতি। এটা বিশ্বের বিভিন্ন দেশে পরিমাপের ক্ষেত্রে বলছে সমতা আনার জন্য এটা গ্রহণ করা হয়েছে। 1960 সালে এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক একক পদ্ধতি প্রচলিত হয়। এটা তোমরা অ্যাজ এ শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখতে পারো যে 1960 সালে এসআই পদ্ধতিটা প্রচলিত হয়। হলো, এবার দেখো এই একক পদ্ধতিতে 7টি রাশির এককে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এসআই পদ্ধতি বলছি আমরা, এসআই পদ্ধতিতে কিন্তু 7টি মৌলিক একক রয়েছে। আমরা এর আগে শুধুমাত্র 3টে মৌলিক একক পড়েছি, সেটা কি কি, দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, ঠিক
ঠিক আছে? তো এখানে দৈর্ঘ্য, ভর, সময় মানে এই 3টে রাশির কথা পড়েছি আমরা। এই 3টে রাশিকে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে। মর্যাদা দেওয়া হয়নি, মানে এই 3টে পড়েছি। এবার দেখো এই যে 7টা এসআই পদ্ধতিতে 7টাকে তাহলে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে। দেখো সেগুলো কি কি? মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রত্যেক বছর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইভেন এদের ইউনিটগুলো আসে পরীক্ষায়। প্রথমত দৈর্ঘ্যের একক, এসআই পদ্ধতিতে তাহলে এটা এসআই পদ্ধতি, দৈর্ঘ্যের একক কী হবে? মিটার, সেটাকে এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কেজি। সময়ের একক সেকেন্ড, এস। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, কে। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম। বৈদ্যুতিক প্রবাহ মাত্রা মানে কারেন্ট, কারেন্টের একক কি বা বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর বলছে জ্যোতি তীব্রতা। আচ্ছা, জ্যোতি তীব্রতা এটার আরও ভালো কি, এটাকে আমরা দীপন প্রাবল্য বলবো। দীপন প্রাবল্য, এটা তোমরা খাতায় লিখে নেবে। তো তোমাদের বারবার করে বলছি, তোমরা অবশ্যই যে অঙ্কিত স্যারের আলাদা করে খাতা করবে। ঠিক আছে, তোমরা অঙ্কিত স্যারের আলাদা করে খাতা করবে, আমার জন্য একটা খাতা করবে যেখানে তোমাদের এই নোটগুলো পরপর থাকবে, ফার্স্ট টু লাস্ট তোমরা করতে থাকবে। তোমরা দেখবে তোমরা দারুণ রেজাল্ট করতে পারবে ভৌতবিজ্ঞানে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে দীপন প্রাবল্য। তোমরা কমেন্ট করবে কে কে আমার খাতা করেছো, দেখি আমি কমেন্ট দেখতে চাই। আর সৎভাবে অবশ্যই কমেন্ট করবে, মানে যদি করে থাকো, আর যদি না করো সেটাও বলবে। আর যদি পরবর্তীকালে করতে চাও বা করে নেবে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আমি দেখতে চাই আমার কোন কোন স্টুডেন্ট সিরিয়াস আছে। ওকে, আচ্ছা তারপরে তাহলে দীপন প্রাবল্য বা জ্যোতি তীব্রতা বলছে এটাকে ক্যান্ডেলা। তাহলে দীপন প্রাবল্যের একক কী হবে? ক্যান্ডেলা, সিডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। পদার্থের পরিমাপের একক কি? পরিমাণের একক হচ্ছে মোল। পরিমাণের একক হচ্ছে, পদার্থের পরিমাণ হচ্ছে মোল। ঠিক আছে, তাহলে এই 7টা যে ভৌত রাশি আছে, এই 7টা ভৌত রাশি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটার প্রতীক চিহ্নও কিন্তু মনে রাখতে হবে। চলো, আচ্ছা তোমাদের এখন এই পেজে আমি আনলাম। এবার তোমাদেরকে আমি যদি ধরি, দৈর্ঘ্যের একক কী বলো? কি বললাম? এসআইতে মিটার। ভরের একক কি বললাম? কেজি বা কিলোগ্রাম। সময়ের একক কি বলেছি বলো? সময়ের একক সেকেন্ড। তোমরা, আমি তো ধরো তোমরা তো অফ স্ক্রিন আমাকে দেখছো না, তো জাস্ট অ্যান্সারটা নিজের মনে মনে ভাবো যে এটা অ্যান্সার, বা মুখে মুখে বলতে থাকো। তাপমাত্রার একক কি বললাম বলো? তাপমাত্রা, এটা হচ্ছে কেলভিন। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের একক কি বললাম বলো? অ্যাম্পিয়ার। কী হবে? অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক কী বললাম? ক্যান্ডেলা। ঠিক আছে, যারা যারা পাচ্ছ অবশ্যই খুব ভালো, না পারলে তোমরা শিখে নাও, অসুবিধা নেই, এখন তো ফার্স্ট করছো। আচ্ছা, আর হলো পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক কী হবে? মোল হয়ে যাবে। ঠিক আছে, পদার্থের পরিমাণের একক হয়ে যাবে মোল। তো ঠিক আছে, এইবার চলে আসছি আমরা আরও কিছু এক্সট্রা ইনফরমেশান। আচ্ছা, নেক্সট বলছে যে কোশ্চেন নাম্বার 13 আমরা চলে আসলাম। সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি ইউনিট কোনগুলো? সম্পূরক একক কী বা সাপ্লিমেন্টারি ইউনিট কী? দেখো, আমরা তো বললাম যে 7টা আমাদের এসআই পদ্ধতিতে আমাদের 7টা টোটাল মৌলিক একক আমরা পেলাম। এছাড়াও দুটি রাশির একককে সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। সেগুলো কি কি? একটা হলো তোমার প্লেন অ্যাঙ্গেল বা মানে নর্মাল যে কোণ হয়, আর একটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, একটা হলো সমতলের যে অ্যাঙ্গেল হয় সেটা, আর একটা হচ্ছে ঘনকোণের অ্যাঙ্গেল। এবার তাহলে সমকোণের অ্যাঙ্গেল কি? সেটা হচ্ছে তোমার রেডিয়ান, আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। কিন্তু 1995 সালে এই রাশি দুটির একককে সম্পূরক এককের শ্রেণী থেকে বাদ দিয়ে লব্ধ এককে কিন্তু এখন শ্রেণীভুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি বললাম, যে দু রকমের একক, মানে প্রথমত আমরা বললাম যে 7টা মৌলিক একক, সেই 7টা মৌলিক একক ছাড়াও দুটো একক যাদেরকে সম্পূরক বা সাপ্লিমেন্টারি
একক হিসেবে কাউন্ট করা হতো, সেটা হচ্ছে তল এবং কোণ এবং ঘনকোণ। ঠিক আছে? তো এই দুটো একককে, মানে এই দুটো রাশির যে একক আছে তাদের একককে বর্তমানে আর ওই সম্পূরক একক হিসেবে ধরা হয় না, সেগুলোকে লব্ধ এককের মধ্যেই অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে তোমার প্লেন অ্যাঙ্গেল মানে কি, ধরো আমি এরকম একটা বৃত্ত নিলাম, বৃত্তের মাঝখানে ধরো এটা একটা অ্যাঙ্গেল তৈরি করলাম। ঠিক আছে? এটা তো আমাদের ব্যাসার্ধ। তো এখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটা হচ্ছে তোমার এই যে এককটা, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করি। তোমাদের ক্লাস 10-এ যখন উঠবে তোমরা এই ইউনিটটা ব্যবহার করে থাকবে। ঠিক আছে? এত রেডিয়ান। আর স্টেরেডিয়ান কি? স্টেরেডিয়ান মানে হচ্ছে তোমার যদি একটা 3D বস্তু হয়, 3D যদি হয়, তো 3Dর ক্ষেত্রে আমাদের যদি অ্যাঙ্গেল হয়, 3D মানে কি, ধরো একটা আপেল, সেই আপেলের মাঝখানে তুমি এরকম করে কাটলে, ঠিক আছে? তাহলে আপেলটা কি 3D, তো 3D শেপের মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকে আমরা বলবো স্টেরেডিয়ান, তার একক হবে স্টেরেডিয়ান। নেক্সট দেখো, দেখো এই চ্যাপ্টারে খুব বেশি মানে না, ইম্পর্ট্যান্ট অনেক কিছু আছে, যেগুলো ইউনিট কনভার্সানগুলো, ঠিক আছে, সেগুলো আমি শেখাবো তোমাদের, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে শিখিয়ে দেবো। চলো, কোয়েশ্চেন নাম্বার 14, এককবিহীন ভৌত রাশি। তাহলে এতক্ষণ আমরা বলছি যে একক ছাড়া কোনো রাশিই হতে পারে না, যে কোনো একক তাকে রাশি ছাড়া কিন্তু একক হয় না, তাই না? কিন্তু এখানে আবার বলছে এককবিহীন ভৌত রাশি, ব্যাপারটা কি ভালো করে জানতে হবে। আচ্ছা, এরকম কি হতে পারে কোনো একটা রাশি তার একক নেই? আমরা দেখছি দৈর্ঘ্যের একক আছে, ভরের একক আছে, সময়ের, তাপমাত্রা, সব কিছুরই একক আছে, কিন্তু এমন কোনো ভৌত রাশি কি আছে যার কোনো একক নেই? দেখো তাহলে, আমরা যদি আপেক্ষিক গুরুত্বের মান বের করি, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব মানে কি হয় ভালো করে বোঝো। এটার মানেই হচ্ছে কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, জলের কি ভর, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এটাকে আমরা বলছি আপেক্ষিক গুরুত্ব। তার মানে আপেক্ষিক গুরুত্বের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতেই এমন রয়েছে যে কোনো বস্তুর ভর, এখন বস্তুর ভরটাকে যদি ধরো আমি বলছি যে গ্রাম, ঠিক আছে? আবার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর, সেটাও তো গ্রাম হবে না? তাহলে এটাও গ্রাম, এটাও গ্রাম, আর এটা মানেই হচ্ছে একটা অনুপাত। এবার এটা যদি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, তাহলে এর কি একক থাকবে? এর তো একক থাকছে না, একক তো কেটে যাচ্ছে, তাই না? একক থাকছে না, তখন সেটা রেশিও হচ্ছে। তাহলে যদি কোনো মানে যে সমস্ত ভৌত রাশি সেগুলোকে যদি সমজাতীয় রাশির অনুপাতে প্রকাশ করা হয়, রেশিওতে, দেখো এটা বাই মানেই তো অনুপাত না? বাই মানে কি? অনুপাত। আমি যদি H/B বলি, তার মানে কি A/B। তাহলে অনুপাতে যদি সমজাতীয় রাশির অনুপাত হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু একক থাকবে না। চলো দেখে নিই আমরা। বলা হচ্ছে যে যে সকল ভৌত রাশিকে, দেখো তোমরা কিন্তু এগুলো স্কিপ করবে না, এগুলো এই যে আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি, এই জিনিসগুলো তোমাদের বোঝাটা অবশ্যই প্রয়োজন। এর পরবর্তীকালে আরও অনেক টাফ জিনিস আসবে, সেগুলোকে তো আরও ভালো করে বুঝতে হবে, এগুলোকেও তোমাদের বুঝতে হবে। বুঝে মুখস্থ করলে কি হবে, তোমাদের অনেক দিন মনে থাকবে। তাহলে এখানে দেখো এককবিহীন ভৌত রাশি কাকে বলে যদি আমরা দেখি, বলছে যে যে সকল ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে, যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয় তাদের কোনো একক থাকে না, এদের এককবিহীন ভৌত রাশি বলে। যেমন তোমাদের আমি বলেছি উদাহরণ, এখানে দেখো কোনো মূলের পারমাণবিক গুরুত্ব, তো সেই পারমাণবিক গুরুত্বের সংজ্ঞাই কি? সংজ্ঞাটাই হলো ওই মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা নিচে দেওয়া আছে। তার মানে কি, একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় কোনো একটা মৌলের, ঠিক আছে, ভর যত, কোনো একটা মৌলের ভর একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী হয়, সেটা হয়ে যাবে পারমাণবিক গুরুত্ব। তাহলে এটা কি হচ্ছে, কোনো মৌলের পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, দুটি সমজাতীয় রাশির অনুপাত হচ্ছে। তাহলে অনুপাত হলে কি হবে, দুটোর ইউনিট আমাদের কেটে যাবে, কেটে গিয়ে এক হয়ে যাবে, তার মানে কি একক থাকবে না। আপেক্ষিক গুরুত্ব তাই বললাম যে কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর, এটাও দুটো রেশিও হয়ে যাচ্ছে। আচ্ছা, তাছাড়াও আমাদের আরও উদাহরণগুলো জানতে হবে,
এককবিহীন ভৌত রাশির উদাহরণ যা যা রয়েছে, ঠিক আছে, মোটামুটি এগুলোই রয়েছে। দ্রাব্যতা তোমরা তোমাদের চ্যাপ্টারে পড়বে অলরেডি, দ্রাব্যতা কাকে বলে। তাহলে দ্রাব্যতা যখন পড়বে তোমরা জেনে নেবে, এখন থেকে জেনে নিচ্ছ যে দ্রাব্যতার কোনো একক থাকে না। দ্রাব্যতা হলো একটা এককবিহীন ভৌত রাশি। পারমাণবিক ভর আর আপেক্ষিক গুরুত্ব বা আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, এই বিকৃতিরও কিন্তু একক থাকে না। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। সেই বিকৃতিও তোমাদের পড়াবো আমি, তখন তোমরা বুঝতে পারবে যে বিকৃতির কেন একক নেই, কারণ এটাও দুটো সমজাতীয় রাশির অনুপাত। হয়ে গেল। আচ্ছা, তাহলে এককবিহীন ভৌত রাশি আমাদের হয়ে গেল। আর তার আগে আমরা কি পড়লাম? আচ্ছা দেখো, মোটামুটি আজকের ক্লাসটা এখানেই হয়ে যাচ্ছে। তাও একবার জাস্ট আমি তোমাদের আরেকবার জাস্ট একবার বলে নিই। আজকে আমরা যা যা করলাম, প্রথমত একক সম্পর্কে আমরা জেনেছি যে একক কাকে বলে। ঠিক আছে, একক সম্পর্কে জানলাম। তারপরে এককের প্রয়োজনীয়তা, কী কী কাজে আমরা এককটাকে ব্যবহার করে থাকি, একক আমাদের কী কী প্রয়োজনে ব্যবহৃত হয় বা কী কী প্রয়োজনীয়তা রয়েছে এককের। তারপরে বলছে প্রয়োজনীয়তাগুলো আমরা এখানে শিখলাম। মৌলিক একক আর হচ্ছে লব্ধ একক, দু রকমের একক শিখেছি আমরা, মৌলিক একক, লব্ধ একক, এবং তাদের কাকে বলে সেগুলো শিখেছি, উদাহরণ শিখেছি, তাই তো। আচ্ছা, তারপরে আমরা কী শিখলাম? আমরা শিখলাম যে সিজিএস, এমকেএস এবং এপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য ভর এবং সময়, এমকেএসের দৈর্ঘ্য ভর সময়, এপিএস পদ্ধতির দৈর্ঘ্য ভর সময়, এই তিনটের একক আমরা শিখেছি। ঠিক আছে, তারপরে দেখো এগুলো তো শিখলাম। এসআই পদ্ধতি, তো এসআই পদ্ধতি আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন একটা পদ্ধতি, যেটার মাধ্যমে মানে ইন্টারন্যাশনাল, দেখো একক পদ্ধতি 1960 সালে এটা চালু হয়। ঠিক আছে, 1960 সালে চালু হয়। আর 7টা রাশিকে মৌলিক এককের মর্যাদা দেওয়া হয়েছে। কটাকে? 7টাকে। এবার সেই 7টা কী কী এবং তাদের এককগুলো কী কী সেটা আমরা পড়েছি। এবার দেখো, আর সাপ্লিমেন্টারি বা সম্পূরক একক, তো এগুলো 1995 সালের আগে অবধি মোটামুটি এগুলোকে কাউন্ট করা হতো, ধরা হতো। ঠিক আছে, বর্তমানে এগুলোকে কিন্তু লব্ধ এককের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক আছে, তাহলে সেগুলো কী কী? একটা হচ্ছে রেডিয়ান, আর একটা হলো স্টেরেডিয়ান, মানে সমতলের যে কোণ আর হচ্ছে ঘনকোণের একক। এককবিহীন ভৌত রাশি, যদি দুটি রাশি যেটা সমজাতীয় রাশির অনুপাত হয়। ঠিক আছে, যদি কোনো একটা রাশি সেটা মানে দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কোনো একক থাকে না। এটাকে আমরা বলবো এককবিহীন ভৌত রাশি, এবং তাদের উদাহরণ সম্পর্কে আমরা শিখলাম। ঠিক আছে, তো দেখো এই ক্লাসে মোটামুটি আমরা এতটা শিখলাম। এর পরের ক্লাসে আমাদের বিশেষ করে ইউনিট এবং মাত্রাগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শান, যেখানে আমাদের প্রত্যেকটা ভৌত রাশির একক এবং মাত্রা, ঠিক আছে, এবং তার সাথে সাথে আরও মাত্রাবিহীন ভৌত রাশি আরও বা অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা এক এক করে শিখব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা অবশ্যই একটা করে খাতা করবে। আর তোমাদের বলেছি আমি অলরেডি যে খাতাটা করবে, তার জন্য তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে যারা যারা খাতা করেছো অলরেডি, বা যারা এখনও করোনি তারা কবে করবে, ঠিক আছে, সেই সম্পর্কে আমাকে লিখে দেবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই রাখা হচ্ছে। ঠিক আছে, টাটা।